That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive. তাহলে আজকে সানডে ডবল হেডার শেষ। একদম। আজকে প্রথম ম্যাচ একরকম, সেকেন্ড ম্যাচ আরেক রকম। ঠিক আছে, আজকে দুটো টেস্টের খেলা দেখেছি আমরা। তো আমরা প্রি ম্যাচে আমরা প্রেডিকশন নিয়েছিলাম সৈকত, প্রথম ম্যাচের জন্য সৈকত আর অমিত দুজনেই এসআরএইচ কে সাপোর্ট করেছিল। আমি রাজস্থানের পরে ছিলাম, সেখানে ওরা জিতে গেছে। আর সেকেন্ড ম্যাচে আমি ছিলাম থালা ফর 7, থালা ফর রিজন। ঠিক আছে, আর ওরা ছিল বোম্বের সাথে, সেখানে আমি জিতে গেছি। কিন্তু এই যে আমরা প্রেডিকশন নিয়েছিলাম, তো আমরা যেভাবে আমাদের চয়েস করেছিলাম যে যে জিততে পারে, সেটা কোথায় গিয়ে প্রবলেমটা কোথায় হলো। তবে হ্যাঁ, একটা জিনিস আমি যাওয়ার আগে আমি একটা জিনিস ডিসকাস করতে চাই, যে আজকের দুটো ম্যাচে যে দুটো টিম জিতেছে, প্রথম ম্যাচে হায়দ্রাবাদ, দ্বিতীয় ম্যাচে চেন্নাই, দুজনেই কিন্তু যে টিম বানিয়েছে এবং যে পিচে খেলা হয়েছে, দুজনেই কিন্তু ও নিজেদের ম্যান। হোম অ্যাডভান্টেজ সম্পূর্ণভাবে নিয়েছে, যেটা আমার মনে হয়েছে। হুম ঠিক আছে সৈকত, হুম প্রথম ম্যাচে কি মানে হায়দ্রাবাদের ব্যাটিং কেমন লাগলো? তো রাজস্থান টস জিতে ফিল্ডিং নেয় ফার্স্টে, এসআরএইচ কে ব্যাট করতে ডাকে, হুম which is I think a very big blunder. ডে একদম গেম কোন রকম ডিউয়ের যখন ব্যাপার নেই, স্কোপই নেই, ডে গেমে ডিউ। হুম। স্কোপই নেই কোনো ডিউয়ের। হ্যাঁ, ডিউয়ের কোনো স্কোপই নেই। তো আই থিঙ্ক যেখানে সানরাইজার্স এর স্ট্রেংথই হচ্ছে ব্যাটিং, ব্যাটিং ফার্স্ট। ওরা 2024 সিজনে ব্যাট ফার্স্ট করে ম্যাক্সিমাম টিমকে, মানে ব্লু এভরিওয়ান আউট অফ দ্য ওয়াটার যেটাকে বলে। তো এমন একটা টোটাল খাড়া করে দিত যে মানে অপোজিশন টোটাল দেখেই আর কি প্রেসারে ক্রাম্বল করে যেত। 250, 260, 270, ইভেন 280, 287ও আমরা দেখেছি টোটাল, হাইয়েস্ট টোটাল। তো এইসব ধরনের টোটাল দাঁড় করিয়ে অপোজিশন দেখলে সে যতই ফ্ল্যাট পিচ হোক এমনি একটা প্রেসারে থাকে চেসিং টিম। তো আই থিঙ্ক ওই রকম ভাবে টস জিতে এসআরএইচ কে ওই অ্যাডভান্টেজটা দিয়ে দেওয়াটা খুবই বড় ব্লান্ডার ছিল। তো তবে এখানে আমি একটা কথা বলবো, যেটা আমি সৈকতের সঙ্গে আমি ডিফার করবো আর কি, যে রাজস্থান টসে জিতে এসআরএইচ কে ব্যাটিং করতে ডেকেছে, তো যেটা সৈকতের মনে হচ্ছে রং ডিসিশন। কিন্তু খেলার পরে মানে পোস্ট ম্যাচ আমার মনে হয়েছে যে সেটা হয়তো রাজস্থানের প্ল্যান ছিল, কারণ রাজস্থানও কিন্তু কম রান করে, দে স্কোর 240 প্লাস, মানে 287 রান টার্গেট দেওয়ার পরে মাত্র 40 রানে হেরেছে। মানে হতেই পারতো হয়তো হ্যাঁ, স্টিল সানরাইজার্স হায়দ্রাবাদ 40 যদি, রানস, হুম, হ্যাঁ 40 সানরাইজার্স রানস ইজ হায়দ্রাবাদ ভেরি যদি, বিগ মার্জিন। হ্যাঁ বাট 287 স্কোর করে যদি কেউ 40 রানে জেতে, তো দ্যাট ইজ নট আ বিগ মার্জিন। মানে যদি সানরাইজার্স হায়দ্রাবাদ যদি 30-40 রান কম করতেই পারতো, মানে সেটা হয়তো রাজস্থানের সে জায়গায় হয়তো ভুল হয়েছে। মানে যদি আজকে হুম হায়দ্রাবাদ 240 250 করতো, মেবি হয়তো রাজস্থান সেটা চেস করে দিত। মানে সেই ইন্টেন্ট কিন্তু রাজস্থানের ব্যাটিং এও দেখা গেছে। আজকে হুম যদি রাজস্থান 287 রান বোর্ডে উঠে যাবার পর হতবাক হয়ে যদি 150-তে 170-এ 180-তে অল আউট হয়ে যেত, তাহলে হয়তো আমরা বলতে পারতাম রাজস্থান ব্লান্ডার করেছে। কিন্তু 287 হুম চেস করতে নেমে যেখানে রাজস্থান 240 প্লাস স্কোর করেছে, সেখানে হয়তো হুম এটা ওদের প্ল্যানের একটা অঙ্গ ছিল। এটাও তো হতে পারতো যে রাজস্থান প্রথমে ব্যাটিং হুম করে 180 করলো, যেটা আগের বার এলএসজির সাথে হয়েছিল, হুম ওরা হয়তো 10 ওভার হুম 12 ওভারই রানটা তুলে দিল, সেটাও তো হতে পারতো। হুম। রাজস্থানের ব্যাটিং টপ 5 মনে হয় পুরো পিওরলি ইন্ডিয়ান টপ 5। সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, থার্ডে বোধ হয় রিয়ান পরাগ, হ্যাঁ, ফোর্থে ধ্রুব থার্ডে জুরেল, আজকে রিয়ান পরাগ খেলেছে। এছাড়া ফোর্থে আছে নীতিশ ধ্রুব রানা জুরেল, আছে, নীতিশ নীতিশ রানা, রানা ধ্রুব আর ধ্রুব জুরেল। জুরেল। টপ 5 হচ্ছে ওদের পিওরলি ইন্ডিয়ান ব্যাটার্স। না না, ওদের মোটামুটি ওদের ব্যাটিং 6 ইন্ডিয়ানই, এরপরে শুধু হিটমায়ার আছে। হেডমায়ার আছে। হিটমায়ার আছে আর তারপরে শুভম দুবে, যারা আজকে খেলেছে তাদের হুম। মধ্যে। তো এবার রাজস্থানের ব্যাটিং এ জয়সওয়াল, স্যামসন নো ডাউট ভেরি বিগ প্লেয়ার্স, বাট রিয়ান পারাগ হ্যাঁ একটা সিজন খুব ভালো গেছে লাস্ট সিজন। স্টিল আমরা সেই লেভেলের মানে পাওয়ার হিটার হিসেবে হয়তো, মানে প্রুভেন পাওয়ার হিটার বা এইসব ম্যাচে যেমন এতটা টোটাল যখন চেস করতে হয়, উই নিড 6 হিটার্স। তো ধ্রুব ধ্রুব জুরেল প্লেড জুরেল, রিয়েলি ওয়েল টুডে অ্যাকচুয়ালি, ধ্রুব জুরেল অ্যান্ড ধ্রুব দেন জুরেল, হিটমায়ার। রিয়ান পারাগ এদেরকে দেখে আমার সেই কনফিডেন্সটা আসে না যেটা মেবি অন্য কোনো হ্যাঁ টিমের, এক্স্যাক্টলি যেমন আমাদের এক্স্যাক্টলি। কেকেআর এ আছে রিঙ্কু রাসেল, রমনদীপ, এদেরকে দেখে যে কনফিডেন্সটা আসে সেটা মেবি রাজস্থানের বা এই লাইন আপ দেখে আসে না। অমিতের কাছে যাব, ঈশান কিষান। হ্যাঁ, অনেকদিন পর আমরা ঈশান কিষানের
নাম একটা সময় ইন্ডিয়ান টিমে যেখানে ছিল, সেখানে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি মারার পরে তারপরে আজকে বিসিসিআই র্যাটারে ঈশান কিষান আর নেই, ঠিক আছে? তো হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে ঈশান কিষানকে বম্বেও রিলিজ করে দিল। সেখানে দাঁড়িয়ে আজকে ঈশান কিষানের এই সেঞ্চুরি কতটা ইম্প্যাক্টফুল ঈশান কিষানের কেরিয়ারের ক্ষেত্রে, কি মনে হয়? আমার মনে হয় এটা গেম চেঞ্জিং একটা ইনিংস ওর কেরিয়ারে, যেটা ওই জন্য ওর সেলিব্রেশনটা দেখে বোঝা গেল যে হি ওয়াজ উইলিং টু ডু ইট ফর এনি আদার, মানে কোনো এভাবে এটা করারই ছিল, ও করতেই হতো, যেন ওর কেরিয়ারটাকে গড়ানোর জন্য হুম এই হুম ইনিংসটা খুব দরকার ছিল। তো সেই ইনিংসটা যে খেললো, মারাত্মক খেলেছে। একটা মানে আমরা অ্যাবসলিউটলি ফার্স্ট যে অ্যাবসলিউটলি ম্যাচটা দেখেছি, ফার্স্ট ম্যাচটা একটা ট্রিমেন্ডাস ম্যাচ, মানে একটা বলারদের দিক থেকে খুব খারাপ, কিন্তু খুব মানে খারাপ। অ্যাজ আ ভিউয়ার্স পার্সপেক্টিভের দিক থেকে মারাত্মক ম্যাচ। একটা 280 রান হচ্ছে, তারপরে সেটা 240 রান অব্দি অলমোস্ট যাচ্ছে। আর আর খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এর কাছেই, যেটা যে মানে ঈশান কিষানের একটা বিশাল বড় কামব্যাক। প্র্যাকটিস ম্যাচগুলোতে খুব পোটেনশিয়াল দেখিয়েছিল, মারাত্মক খেলছিল, ভেবেছিলাম এটা করবে, কিন্তু সেঞ্চুরিটা করে দিতে পারবে, এটা জাস্ট এক্সেপশনাল ছিল। অ্যাবসলিউটলি মারাত্মক অ্যাবসলিউটলি হয়েছে, ইটস আ আর ব্রিলিয়ান্ট মারাত্মক নক। একটা ইনিংস, মানে এমনি ম্যান অফ দ্য ম্যাচ হয়নি। একটা মানে ওর ওর মধ্যে খিদেটা আছে, এই সেই খিদেটা এবছর হুম ওই পাঁচ এক্স্যাক্টলি। হেভি টিমটার থেকেও আগে আসছে, সেটাই দেখাচ্ছে যে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, সবার যে কোয়ালিটি অফ ব্যাটিংটা সবারই আছে, কিন্তু তার থেকেও যে ওর খিদেটা বেশি, সেইটা আজকে ও সেঞ্চুরিটা প্রমাণ করলো। তবে আমার এইটুকু একটা মনে হয়। জিনিস, আমি একটা ধ্রুব জুরেলের একটা ছয় দেখলাম, যেটা অনলি 57 মিটার্স এর একটা সিক্স, ঠিক আছে? তো যেখানে আজকে একটা 57, 58, 60 মিটারের নিচে ছয় হচ্ছে, সেখানে এই যে এন্টারটেইনিং খেলা, যে দুটো ইনিংস মিলিয়ে 500+ রান, ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে বোলারদের জন্য আস্তে আস্তে খেলাটা কি টাফ হয়ে যাচ্ছে না? মানে আমি তো মজা করেই বলছি, মানে একটা সময় প্যাট কামিন্স যখন বল করছিল, প্যাট কামিন্স যেভাবে মানে এক্সপ্রেশন নিয়ে ফিরে যাচ্ছিল, মানে মনে হচ্ছিল যে এতগুলো টাকা পাচ্ছি বলে খেলতে আসছি, নয়তো নিজের সম্মান লোটানোর কোনো ইচ্ছা ছিল না। মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে খেলাটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে বোলারদের জন্য কিছু নেই। মানে অ্যাকচুয়ালি হিসেবে মতো হায়দ্রাবাদের বোলিং পিচটা মেশিন তাই। দাঁড় করিয়ে দিলে একই এফেক্ট হবে। হ্যাঁ, মানে মানে হায়দ্রাবাদের যেরকম পিচটা। বাউন্ডারি ছোট হয়ে যাচ্ছে, পাটা পিচ, হেভি ব্যাট, তো সেখানে দাঁড়িয়ে হুম। বোলারদের জন্য কি আস্তে আস্তে মানে খেলাটা খুব ক্রুয়েল হয়ে যাচ্ছে কোথাও না কোথাও। টুয়েলভ হচ্ছে, এখানেই কিন্তু আমি আমার বলবো মনে হয় যেটা সব জায়গায় একটা ব্যালেন্স আছে, একমাত্র এই পিচটাই যারা নো মার্সি উইথ বলার্স একটা স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে। কিন্তু আমি বলবো যেখানে দুটো উইকেট যারা তুলেছে, ধর যখন অভিষেক শর্মা আউট হলো, বা ওদের এও আউট হলো, একটাই স্ট্র্যাটেজি ছিল, মানে ট্রাভিস হেড আউট হলো, দুটো বলে যদি ফলো করিস, ইট ওয়াজ আউট অফ রিচ, দ্যাট ওয়াজ দ্য বল, মানে একদম আউটসাইড অফ স্টাম্প, আউট অফ রিচ, এই একটা জায়গায় একটা পয়েন্ট আছে। মানে এই এত বড় একটা ম্যাচে আমি দুটো এইটুকু দেখলাম যে একটা আউট অফ রিচ, মানে ব্যাটসম্যান যদি একটা লেগ স্টাম্প গার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে, তাকে একদম অফ স্টাম্পের বাইরে একদম ইয়র্কার লাইনে একটা বল করো, বা ওয়াইড ইয়র্কার লাইনে একটা যদি বল করো, তবে গিয়ে সে যদি রিচ না করতে পারে, তবেই সে মিস ইট করবে। হুম হুম আদারওয়াইজ ইন দ্য আর্ক ইজ এভরিথিং ইজ গোয়িং আউট অফ দ্য পার্ক। মিস টাইমিংস আরও হুম। যেটা বললি, যেটা 57 মিটারের ছয় হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে কারণ ওই জন্যই, কারণ ইট ইজ এক তো হয়েছে থার্ড ম্যানে, যদিও থার্ড ম্যানের ছয় 60 মিটার হয়, একটা মিস টাইমিং হলেও সেটা ছয় চলে যাচ্ছে। তো ওটাই বলছি যে যদি খুব বলারদের কাছে মার্জিনটা এতটাই ছোট হয়ে গেছে যে ওইটুকু হুম। পার্টিকুলার স্পটেই যদি নিচে না করতে পারে, সেই জায়গায় বল করলে তবেই পাবে, নইলে ইটস সন্দীপ নাথিং শর্মা ফর খুব দ্য ভালো বলার। মানে বল করছিল, আমি ক্লাসেনের, বিশেষ করে ক্লাসেনের আউটটা খুব সুন্দর, ইয়র্কারটা রেখেছে, মানে পারফেক্ট বোলিং করলে একমাত্র বাঁচা যাবে, নয়তো বাঁচবার কোনো জায়গা নেই। জায়গাটা এরকম হচ্ছে যে আমরা 300 এক্সপেক্ট করছি, তোর কি মনে হয় বুবু? আমার খুব হ্যাঁ, যে আমরা কি ভবিষ্যতে 300, আমার মনে হচ্ছে এই 300 তো আইপিএলই আমার তো ভেঙে মনে যাবে। হচ্ছে এই বছরই আমরা এক দুবার দেখে নেব। হ্যাঁ, এটা আমার একটা এক্সপেকটেশন হচ্ছে, মানে ওই হায়দ্রাবাদের পিচ থেকেই, কারণ ওরা আগের বারের হাই স্কোর থেকে 1 রান কম করেছে। তো আই গেস হুম। আরেকটা দুটো ওভার হ্যাঁ, আরো একটু বেটার হতেই হয়ে গেলে পারে তো। হ্যাঁ 286 এমনি হয়েছে, হুম, 286। হুম। আর জাস্ট তিনটে এক্সট্রা বল পেলেই, মানে তিনটে হ্যাঁ, এক্সট্রা তিনটে হিট, এক্সট্রা বল, হ্যাঁ, হ্যাঁ, তিনটে হ্যাঁ, এক্সট্রা তিনটে এক্সট্রা বলের সেটাই। হিট খেলা। হলেই 300, 14টা রান। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। দুটো ছয় একটা চার বা এরকম করলেই একদম, একদম, হয়ে তিনটে যাবে। ডট বল কম খেলবে, তিনটে সিঙ্গেলের জায়গায় তিনটে ছয় হয়ে যাবে, দুটো উইকেট কম পড়বে, সেই দুটো বল ছয় হয়ে যাবে, তাহলেই 300। হুম। আমার তো মনে হচ্ছে এই বছরই আমরা 300-র মুখ দেখতে পারবো। আর এসআরএইচ এর হায়দ্রাবাদের পক্ষেই পিচ। সেটা সবচেয়ে বেশি প্রবাবল। এসআরএইচ এর পক্ষেই সবচেয়ে বেশি প্রবাবল মনে হচ্ছে সেটা।
জফরা আমি কেন আর্চারের মতো জানি না, বোলার। এটা হতে পারে যে আমি হয়তো একটু আউট অফ দ্য বক্স ভাবছি বা অন্যরকম কিছু ভাবছি। সেটা হচ্ছে আমার মনে হচ্ছে 300 আমরা এই বছরই দেখতে পারবো, কিন্তু সেটা এসআরএইচ করবে না। আমি করবে না। যেরকম দুটো টিমের কাছ দিয়ে এক্সপেক্ট করছি, একটা হচ্ছে বম্বে, নয় এমআই করতে পারে, আর নইলে কেকেআর করতে পারে। আমার কেন জানি না মনে হচ্ছে 300 প্রথম এই দুটো টিমের মধ্যে কেউ একজন করবে। দেখা যাক ফার্স্ট ম্যাচটা যে এই রাজস্থান তুই প্রেডিক্ট করেছিলি স্বর্গ যে জিতবে, তো তোর কি মনে হচ্ছে যে রাজস্থান কি ল্যাক করলো, মানে টসটাই কি না, ফ্যাক্টর হয়ে গেল? আমার আমার কোনো জায়গায় ল্যাকিং বলে কিছু মনে হয় না। আমার মনে হয়েছে যে আমি হ্যাঁ, ওই রাজস্থানকে যে জন্যই বলছি হিসেবে যে এখানে সাপোর্ট কি টসটা করেছিলাম, খুব ফ্যাক্টর হয়ে গেল, ডিসিশনটা ভুল না নিল। টস, না টসটাও ফ্যাক্টর না। মানে আমি বলতে চাইছি, মানে খেলাটা তো টক করে রয়েছে, মানে হাড্ডাহাড্ডি খেলা যে কেউ হারতে পারে, যে কেউ জিততে পারে। সেখানে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে হাড্ডাহাড্ডি। রাজস্থান যদি প্রথমে ব্যাটিং করতো, যদি ব্যাটিং করে 260 করতো রাজস্থান, সেখানে হয়তো 19 ওভারে হয়তো হায়দ্রাবাদ সেই রানটা চেস করে দিত। সেটাও তো হতে পারতো, মানে 20 ওভারে যে 287 করে, মানে পসিবল সবসময়। সাইকোলজি পার্টটা আমি বাদই দিলাম। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না যে রাজস্থান খুব একটা ভুল কিছু করেছে আমার করার। একটা পয়েন্ট আছে, হুম, যেটা আমার মনে হচ্ছে যে ওই যে সৈকত বললো যে ওদের একটা 5 জন ইন্ডিয়ান ব্যাটসম্যানের একটা গ্রুপ, আমার মনে হচ্ছে ওরা খুব জস বাটলারকে মিস করছে এবছর। হুম, হতে পারে, এক্স্যাক্টলি। হ্যাঁ, মারাত্মক মিস করবে, অ্যাবসলিউটলি, কারণ জস বটলার অ্যাবসলিউটলি একটা ঠিক। বিদেশি হিসেবে যে ওপেনিংটা করতো, হুম, একটা কি মানে ইনিংসটাকে ধরে সেই, রাখতো। হ্যাঁ যে একটা জস প্রচুর বাটলার গিয়ার্স দাঁড়িয়ে গেলে ছিল। আমরা বুঝতে পার, হ্যাঁ হুম, একটা জস যখন বাটলার তখন দাঁড়িয়ে গেলে আমরা অ্যাক্সেলারেট, জানি যে যখন দরকার পড়তো যখন অ্যাক্সেলারেট তখন করতো বা ধরে হিট রাখতো। করে দিতে পারে। হুম, হুম। এবং সব জস থেকে বাটলার বড় ইভেন কথা হচ্ছে আগের। প্রথমে যে একটা জিনিস মানে আমার মনে প্রথম হচ্ছে জস গোতে, বাটলারের থাকাতে আমার মনে হয় এসএসবি জয়সওয়াল বেটার খেলে হয়তো, জানি না এবছর। একটা অবজারভেশন আমি বলি হ্যাঁ হ্যাঁ সানরাইজার্স এর ব্যাটিং নিয়ে, যে সানরাইজার্স এ টপ 5 আমরা যেটা বলে রেখেছিলাম যে সবচেয়ে ডিস্ট্রাকটিভ হ্যাঁ টপ 5 ইন দি আইপিএল: একদম অভিষেক একদম শর্মা, একদম। ট্রাভিস হেড, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, হাইনরিক ক্লাসেন। দেন আমরা এই টিমটায় দেখেছি যে লোয়ার মিডল অর্ডার যেটা, সেটা খুব একটা কিন্তু স্ট্রং নয়, অ্যাটলিস্ট অন পেপার। যেমন আমরা আজকে দেখেছি যে অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স, আহ, আজকে টপ 5 প্রত্যেকটা প্লেয়ার চলেছে। আমরা যদি স্কোর কার্ড হ্যাঁ দেখি খুলে, যে হ্যাঁ হ্যাঁ অভিষেক শর্মা 11 বলস যেদিন 24 টপ ফাইভ রানস। ফেল করবে সেদিনকে একটা অন্য কিছু হওয়ার চান্সেস আছে, এই হ্যাঁ, টিমটাই যেদিন। আবার 100 রানে অল আউট হতে পারে, হুম, আমরা যদি প্রবাবিলিটি আগেরবারে আছে। হয়েওছে প্রবাবিলিটি দেখি, 113 রানে অল আউট ফাইনাল, আমরা মোরওভার তো যদি সেম প্রবাবিলিটি টিমই ছিল। দেখি, দেন এই যে টপ 5 এর মধ্যে 5 জনই চলার এই যে চান্সেসটা, ইট ইজ কিন্তু খুব একটা কিন্তু বেশি নয়। মানে খুব রেয়ার ডেজে But কিন্তু আমার মনে 5 জনই হচ্ছে চলবে। ওরা হোম ম্যাচ গুলোতে স্পেশালি ওরা যেরকম একটা পিচ তৈরি করেছে, সেখানে 5 জনের যদি 3 জনও খেলে দেয় এনি ডে, হুম। দ্যাট ইজ বাই পার, ওদের স্কোরটা সেই 250 উপরে যাবে। 3 জন কেন, হ্যাঁ। 2.5 জন খেলে দিল, 2 জন ভালো খেললো, একজন মিডিয়াম খেললো, দুজন তাহলেও ভালোই, ঠিকঠাক হয়ে হুম। যেত। হ্যাঁ এখানে একদম। খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। আর নিচের দিকে সেরকম হলে, মানে প্যাট কামিন্সকেও আমরা কেকেআর এর চ্যালেঞ্জিং হয়ে হবে ভালো ওদের ব্যাট কাছে করতে অ্যাওয়ে দেখেছি। ম্যাচগুলোতে, কিরম চিপকে গিয়ে খেলবে সেটা দেখার, যদি চেন্নাইতে ম্যাচ থাকে ওদের আমার ঠিক জানা নেই। আহ, আর যদি বিভিন্ন স্পিনিং গ্রাউন্ডে গেলে কিরকম ওই টিমটা খেলবে তখন দেখা। সেটা হোম একটা ম্যাচ দেখার ওরা ভালো মতো বিষয়। খেলবেই, ওরা 7টা ম্যাচের মধ্যে আমার প্রেডিকশন 6টাই জিতবে, একটা খুব এদিক ওদিক না হলে। কেকেআর এর সাথে ম্যাচ হচ্ছে একটা, সরি, হ্যাঁ হায়দ্রাবাদে। যাই হ্যাঁ হোক, ওটা আমাদেরকে চোখ রাখতে হবে, খুবই হ্যাঁ ইন্টারেস্টিং ম্যাচ হবে। হবে তো যাই বটে। হোক, তো আমরা হ্যাঁ সেকেন্ড ম্যাচে আমি আজকে চিপকে খেলা ছিল, তো সেখানে দাঁড়িয়ে পুরা আজকে তখ্ত বদল দিয়া, পাসা পালট দিয়া, হুম, হুম। এরকম একটা ম্যাচ চেন্নাই হয়েছে, মানে যেরকম আগের টিম ম্যাচটার সাথে এই করেছে, ম্যাচটা। ঠিক আছে, চেন্নাই যেরকম টিম করেছে, তাতে প্রথম কথা অশ্বিন, ঠিক আছে, জাদেজা, তার সঙ্গে নূর আহমেদ, ঠিক আছে, হুম। এবং যদি প্রয়োজন পড়ে রাচিন রবীন্দ্রা, ঠিক আছে। তো কোয়ালিটি, দ্য স্পিন কোয়ালিটি, মানে অ্যাবসলিউটলি গ্রেট দেয়ার, মানে ওরা নিজেদের পিচ অনুযায়ী নিজেদের সুন্দর একটা টিম করেছে। মানে আমার তো এটাই মনে হয়েছে যে ওরা ওদের স্ট্রেংথটা বুঝেছে এবং সেই অনুযায়ী টিম করেছে পরিষ্কার। আজকে নূর আহমেদের খেলা কেমন লাগে? নূর আহমেদ আজকে ও 4 উইকেট অসাধারণ নিয়েছে। অসাধারণ, মারাত্মক বল করেছে যে নূর আহমেদ, মানে কোনো জায়গা দেয়নি, বিউটিফুল ইকোনমিক্যাল এবং পারফেক্ট টাইম গুলোতে ঠিক টাইম টু টাইম 4টে উইকেট, একটা মারাত্মক স্পেল। আমার মনে হয় আজকে বোম্বের এগেনস্টে সবচেয়ে ভালো চেন্নাইয়ের একটা কোনো স্পিনারের স্পেল হলো এটা, 4 উইকেট উইথ 18 রান।
ওটা বলছিল তখন হুম। যে একটা অ্যাজ আ চেন্নাই বলার বোম্বে ইন্ডিয়ান্স সবচেয়ে ভালো স্পেল করলো। তো নূর আহমেদ এক্সট্রা অর্ডিনারি ভাবে বেরিয়ে এলো। নূর আহমেদ ইজ আ গুড স্পিনার অলসো। হুম। তারপরে অশ্বিনের প্রথম যে উইকেটটা নিয়ে নেওয়া বা জাদেজার সাপোর্টটা থাকা, আমার মনে হয় না মারাত্মক স্পিন, মানে একটা স্পিন আর তেরম একটা চিপকের পিচে আহ মারাত্মক মারাত্মক মানে। সচিন রবীন্দ্রর আগের বছর যে সিজনটা আমরা যদি দেখি, ইনিশিয়াল কয়েকটা ম্যাচেসে খুব ভালো খেলেছিল, স্ট্রাইক রেট খুবই ভালো ছিল, 200+ স্ট্রাইক রেটে খেলছিল, বাট যত সিজন যাচ্ছিল একটুখানি ফর্ম ডিপ ডাউন হয়ে গেছিল। তো ইভেনচুয়ালি ওকে বোধহয় টিম থেকে বেরো করে দিয়েছিল মোস্ট প্রবাবলি, লাস্টের কয়েকটা ম্যাচেসে চান্স পাইনি। খেলাইনি, তো হ্যাঁ ঠিক আছে, হতেই পারে। খেলায়নি হয়তো, তো সেটা একটা মেবি হতে পারে, বাট স্টিল ডাজন্ট এক্সপ্লেন যে কেন অন্যান্য টিম কেন গেল না এতটা হাই কোয়ালিটি একটা প্লেয়ারের, স্পেশালি যার বয়সটা কম ইন্ডিয়ান যেখানে। রেকর্ড খুব ভালো, ইন্ডিয়ান হুম। পিচেস রেকর্ড খুবই ভালো। টু থাউজেন্ড পরন্ত টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড খেলে কাপে যাওয়ার পরে। 3টে সেঞ্চুরি। হুম। 2023 ওয়ার্ল্ড কাপে 3টে সেঞ্চুরি ছিল। আম, ইন্ডিয়ান কন্ডিশন ইভেন টেস্টেও খুব ভালো খেলেছিল। যে সিজন, যে নভেম্বর, যে সিরিজটা হলো নিউজিল্যান্ড হ্যাঁ এসেছিল, হ্যাঁ হ্যাঁ, ভালো টেস্ট খেলেছে ভালো। সিরিজটা রবীন্দ্র ভালো খেলেছিল। তো ইটস এ স্টিল, সচিন রবীন্দ্র ইভেন বোলিংও খুবই ভালো করে। তবে একটা তো জিনিস লক্ষ্য করার মতো, চেন্নাইয়ের বোলিং সিলেকশনে যেটা আমি দেখলাম, চেন্নাইয়ের কিন্তু খুব একটা জোরে বোলার নেই। মানে চেন্নাই যে দুটো হুম, বোলারকে খেলাচ্ছিল অ্যাজ আ খুব ফাস্ট স্কিলফুল বোলার, হ্যাঁ হ্যাঁ বোলার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। একটা হচ্ছে খালিল আহমেদ, একটা হচ্ছে ন্যাথান একটা এলিস, ঠিক আছে? নেথান এলিস দুজনেই স্যাম। হচ্ছে খুব খুবই আন্ডাররেটেড ভ্যারাইটি বোলার। আছে যাদের হাতে, ঠিক হ্যাঁ। আছে, যারা সুইংও করতে পারে, কাটারও মারতে পারে, স্লো বলও হুম। হাতে আছে, মানে ওরকম মানে খুবই জোরে বল করে, স্যাম একদম কারার মতো ভেরি ছিল। ফাস্ট বোলার কিন্তু চেন্নাই নেয়নি। চেন্নাই বরাবরই এরকমই, ওদের একটা ধাঁচ আছে যে চেন্নাই কোনো কালে এক্সপ্রেস ফাস্ট বোলার বা কিছু এরকম কোনো কালে ইউজ হুম, করেনি। যেমন 2010-11 সিজনে ওরা ডাগ বলিঞ্জার বলে একটা বোলার ছিল, হ্যাঁ হ্যাঁ, হুম, ওকে দিয়েই ডাক বলিং। আহ, বিশাল সাকসেস পেয়েছিল। ইভেন বেন হিলফেনহাউস বলে একটা বোলার ছিল অস্ট্রেলিয়ার, মেইন যে হাউস, হ্যাঁ, আইপিএল 2012 ফাইনালে গৌতম গম্ভীরকে বোল্ড করে দিয়েছিল। হ্যাঁ, কেকেআর সিএসকে যখন ফাইনাল হয়েছিল। তো তারপরে একটাই এক্সেপশন মেবি হয়তো মার্ক উডকে ওরা ট্রাই করেছিল একটা সিজনের জন্য, মার্ক উড right. হ্যাঁ। এক্সপ্রেস পেস বোলার। তাছাড়া এখনো আমরা আছে, কোনো স্যাম কারেন আছে, স্যাম কারেন মোটামুটি স্যাম কারান স্যাম কারান মিডিয়াম ইজ পেস নট করে, লাইক খুব হ্যাঁ না না মিডিয়াম ভেরি পেসার, ওই ফাস্ট বোলার নয়, ভেরিয়েশনের ওপর ডিপেন্ড করে থাকে। হ্যাঁ ভেরিয়েশনের তারপর উপরে। ডোয়েন ব্রাভো, ইভেন অ্যালবি তুষার মর্কেল, দেশপান্ডে আগের বছর, আদিমতো অ্যালবি তো মর্কেল অলরাউন্ডার। অলরাউন্ডার, বাট ওই ভ্যারাইটি ভালো, হুম, স্লো বল আছে হাতে, হ্যাঁ ফাস্ট হ্যাঁ, মানে করে কখনো। সুইং করতে পারে, কোন রকম ভেরিয়েশন রয়েছে এরকমই 135, খুব জোর 140 এরকম ধরনের বোলার, মানে ওই এক্সপ্রেস মানে বিশাল 150+ এরকম বোলার আজকে কোনো কালে প্রথম দিকে চেন্নাই আজকে প্রথম ডিপেন্ড দিকে করেনি। মনে হয় চেন্নাইতে মাকায় আর এন্টিনি খেলতো, হুম হুম হ্যাঁ হুম। একদম মাকায় ফার্স্টে। এন্টিনি খেলতো একদম ফার্স্টের দিকে। আমি ওই কথাটায় একবার ফিরবো, এই যে রাচিন রবীন্দ্রা প্রত্যেকবার অকশনে আসে, কম টাকায় বিক্রি হয়ে যায়, ঠিক আছে, লোকজন 20 কোটি 22 কোটি 23 কোটি ভেঙ্কটেশ আইয়ারের জন্য যায়, ঠিক আছে, আচ্ছা শ্রেয়াস আইয়ারের জন্য যায়, ঋষভ পান্তের জন্য যায়, ঠিক আছে, 17-18 কোটি টাকা তো দেখেছি, বাট রচিন রবীন্দ্র প্রত্যেকবারই অকশনে আসে, কম টাকায় বিক্রি হয়ে যায়, চেন্নাই চুপচাপ নিয়ে চলে যায়, কিন্তু রচিন রবীন্দ্র কিন্তু একটা খুব ভালো ব্যালেন্স প্রোভাইড করে বলে আমার মনে হয়, হুম। টপ অফ দ্য ব্যাট অর্ডার ব্যাট করে, একদম একদম পেসটাও খেলতে পারে, স্পিনটাও খেলতে পারে, সব থেকে বড় কথা দায়িত্ব খুব নিয়ে খেলে। কমপ্লিট ব্যাটসম্যান। আজকেও যেরকম ওপেন করেছে পুরো ম্যাচ অব্দি, থ্রু একটা খেলেছে, ক্যারি করে। লাস্টে ফিনিশ করেছে, দেন ফিরেছে, ঠিক আছে, হ্যাঁ। হুম। সাথে বলটাও করতে পারে, অ্যাজ এ ফিল্ডার ভালো ফিল্ডার, তো এটা গোটা প্যাকেজ। জিনিসটা যেটা অর্ঘব বললো, পয়েন্ট আউট করলো, যে চেন্নাই বরাবর এমন এমন প্লেয়ারদেরকে নেয় যারা অপশনে কিন্তু বিশাল কিছু হাইলাইটেড হয় না, খুব একটা প্রাইস তাদের থাকে না, মানে আন্ডার দ্য রেডার এরকম স্টিল ধরনের ডিল ওরা, মানে প্লেয়ার তুলে নেয় যেগুলো অন্য কেউ বিট করতে চায় না। তাই এবার এটা আমি জন্যই আমার জানি না। মনে হয় আজকে ওরা এত সাকসেসফুল টিম। আর কারণ হুম ওদের একটা ভিশন সবসময় প্রথম থেকে ক্লিয়ার থাকে যে আমরা আমাদের কি দরকার ওরা জানে, মানে ওদের টিমের হুম। কি দরকার। ওদের ম্যানেজমেন্ট খুবই ভালো ম্যানেজমেন্ট। ওরা দীর্ঘদিন ধরে ওদের স্কাউটিংও এখনো খুব পর্যন্ত ভালো। খুব ভালো, এবং দীর্ঘদিন ধরে সেভিং ফ্লেমিং ছিল, মানে এই বছর মনে হয় নেই শুধু নাকি।
স্টিভেন ফ্লেমিং এত এত বছর না, ধরে ছিল ফ্লেমিং অ্যাজ আ আছে, কোচ। ফ্লেমিং আছে, আচ্ছা, ফ্লেমিং ফ্লেমিং আছে, আছে। এখন আছে। লাস্ট বছর ছেড়ে দেবে বলছিলাম কিছু একটা। যাই হোক, তো এরকম একটা একই ম্যানেজমেন্ট রেখে মোটামুটি ওরা যে প্ল্যানিংটা করে, 5 বছর 5বার চ্যাম্পিয়ন এমনি তো হয়নি। মানে ওরা খুব সে তো বটেই, দু খুব তিনজন বুড়ো বুড়ো লোক আসে মাথায় টিকা ফিকা লাগিয়ে, ঠিক হ্যাঁ, আছে, কোট প্যান্ট কিছু পরে না, ঠিক আছে, নর্মাল সাদা জামা কাপড় পরে, বাকিরা এত চাকচিক্য জাক জমক সুন্দর করে হ্যাঁ, অকশনে বসে গুছিয়ে নিয়ে আসে, কাকে কাকে নিতে হবে তাকে তাকে নিয়ে চলে যায়। লোকজন পপুলার প্লেয়ারের পেছনে দৌড়ায়, হ্যাঁ আমার ঋষভ পন্থ চাই, আমার শ্রেয়াস আইয়ার চাই, আমার রাহুল চাই, ঠিক আছে, তাদের দাম। রিসেন্ট ইয়ার্সে হয়তো দুটো ওরা মনে এরকম হয় প্লেয়ার প্রথম। মনে পড়ছে যাদের পেছনে চেন্নাই প্রচুর টাকা খরচা করেছে আর খুব একটা এক্সপেকটেশনে লিভ আপ টু করেনি। এক হচ্ছে বেন স্টোকস, একটা সিজন খেলেছিল, একটা সিজন তো চোট হয়ে গেছিল, সেটা ইনজুর্ড ওরা হয়ে। একবার আর ফ্লিন্ট অফের জন্য করেছিল, ফ্লিন্ট অফও চলেনি। হ্যাঁ, ওরা যে বছর আর একটা এরকম। প্লেয়ার, হ্যাঁ আর একটা প্লেয়ার রিসেন্ট ইয়ার্স আগের বছর ড্যারেল মিচেলকে প্রচুর টাকা খরচা করে নেওয়া হয়েছিল, 14 crores না কত খরচা করে নেওয়া হয়েছিল, বাট ড্যারেল ওটাও মিচেলও ওটাও তবে চলেনি। ওরা তো ওটা কোনোদিন ওই একটা, 18-20 কোটিতে অব্দি যায় না। ওরা ওই না মানে ওরা ওই ড্যারেল মিচেল হ্যাঁ, হোক, হ্যাঁ, ডেভন কনওয়ে হোক, ওই রচিন রবীন্দ্র হোক, ঠিক আছে। বম্বের আজকে হার্দিক পান্ডিয়া ছিল না, আজকে হ্যাঁ, জসপ্রীত বুমরা ছিল না, ওটা তারপরে আজকে আহ, বোম্বের ব্যাটিং কেমন লাগলো, মানে বোম্বের পারফরমেন্স কেমন? রোহিত শর্মা তো প্রথমেই আউট হয়ে গেল। যাই হোক, হ্যাঁ, তো আমার যেটা ওভারঅল মনে হয় কেমন রোহিত আউট লেগেছে? হয়ে গেল। তিলক বর্মা একটু চেষ্টা করেছিল। বাকি পুরো টিম খুব পিচটার সাথে মানে পিচটা বুঝতে পারছিল না প্রথমত, মনে হচ্ছিল মানিয়ে নিতে পারবে না। আহ, মানিয়ে নিতে পারিনি। এবং আর যথেষ্ট ভালো বোলিং করেছে চেন্নাই, তো সেটা তো মানতেই হবে। আহ, যে মুম্বাই যেটা প্রবলেম হলো, বোম্বে সেটেলড হতে পারলো না। আর টাইম টু টাইম ওরা ওই যে 20-30 রানের যে একটা ক্যামিও গুলো, সেটা 2-3টে ছাড়া আসেনি যে ওরা একটা বড় রান করবে। বরঞ্চ লাস্টে যেটা কি বলে, দীপক চাহার যে রানটা 28 রানটা করলো, সেইটা খুব বড় ফ্যাক্টর হলো যে তাও একটা ফাইটিং জায়গায় গেল ওরা। নইলে তো মোটামুটি 120-22-এই ওদের 155 অলমোস্ট যে রানটা গেল, হম ওই হম, সেটা ওই 28-30 রানটা দীপক খুব চাহারের একটা ইম্পর্টেন্ট। কুশল ইনিংসটার জন্য। দীপক চাহার ওদেরকে ম্যাচে একটু হলেও ফেরত আন। আর দীপক চাহার বোলিংও ভালো করেছে। কিন্তু রচিন রবীন্দ্র যেভাবে সেট হয়ে গেল, ম্যাচটাকে ওরা টুক 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 করে বের করে নিল, দ্যাট ইজ। আর তবে আমার আরেকটা জিনিস এরকম যেটা কিছু নেই। মনে হয়েছে যে সেটা হচ্ছে যে বড় অধৈর্য লেগেছে আমার বোম্বের ব্যাটিং কে। মানে বিষয়টা হচ্ছে চিপকের জেনারেলি যেরকম পিচ থাকে, এটা হায়দ্রাবাদ বা ইডেন গার্ডেন্স এর পিচ বা চিন্নস্বামীর পিচ নয়, যে আসবো হ্যাঁ, নামবো দেখবো না চোখ কান বুজে চালাবো, ব্যাপারটা সেরকম নয়। চিপকের পিচে সেন্সিবল ব্যাটিং লাগে, সেট হওয়ার প্রয়োজন হয়। সেখানে হ্যাঁ, রায়ান রিকেলটন, উইল জ্যাক্স দুজনেই স্টার্ট পেয়ে গেছিল। রায়ান রিকেলটন 3টে 4 মেরে দিয়েছিল, উইল জ্যাকসন 2-3টে 4 মেরে দিয়েছিল। সেখানে দাঁড়িয়ে ওরা যদি আরেকটু পেশেন্স দেখাতো, আরেকটু ধৈর্য মানে দেখাতো, সেট আমাদের হওয়ার জন্য যদি আমার যেটা টাইমটা মনে নিত, তাহলে হয়তো বেটার আমার হতো। যেটা মনে হচ্ছিল যে ওরা ওই যে স্টার্টটা পেয়েছিল, ওরা অন্য পিচের এক্সপেকটেশনে খেলছিল। মানে ওই হ্যাঁ পিচটা হ্যাঁ, যেটা যেরকম এক্স্যাক্টলি। ভাবে খেলে গেল, সেইটাই ওরা ধরতে পারলো না যে এই পিচটায় 3টে 4 মারলেও তোমাকে একটু স্লোই খেলতে হবে, কারণ স্লোই রানটাও খুব খেলতে একটা হবে। বেশি নয়। তোমাকে হুম, বেত অব্দি নিয়ে গেলে ম্যাচটা তুমি জিতে যাবে। তো সেটাই করলো, যেরকম রচিন রবীন্দ্র ইনিংসটা খুব বিল্ড করলো খুব সুন্দর। প্রথমেই মেরে একদম চাইলে, কিন্তু লাস্ট অব্দি পুরো খেললো, সেই জন্য খুব কমপ্লিট প্লেয়ার। দেখা যাক এবার। ঠিক আছে, তো কাল আজকের ম্যাচটা তো মোটামুটি আমরা বুঝলাম যে চেন্নাই আজকে কিন্তু দুটো হোম টিমই হোম অ্যাডভান্টেজ নিয়ে জিতলো। দুটো। বুমরা আর হার্দিক পান্ডিয়া দুজনকেই যদি দেখতাম, আই থিঙ্ক হ্যাঁ, যে অনেকটা ডিফারেন্স হতো, স্পেশালি বুমরা। হ্যাঁ, দীপক স্পেশালি চাহার, দীপক চাহার ভালো বল করেছে, ট্রেন্ট বিঘ্নেশ বোল্টও ভালো পুথুর। বল করেছে, বাট এই যে দুটো নতুন বোলার ছিল, ভিঘ্নেশ পুথুর আর সত্যনারায়ণ হ্যাঁ, রাজু, ডোমেস্টিক সার্কিটেও আমরা খুব একটা এদেরকে নামে মানে খুব একটা কিন্তু আজকে পারফরমেন্স আজকে শুনতে থাকিনি। বিঘ্নেশ পুতুরের পারফরমেন্সটা খুবই 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 ভালো, খুবই ভালো অ্যাজ আ করেছে। ডেবিউট্যান্ট হ্যাঁ, তো খুব ডেবিউ খুব ম্যাচে ভালো 3টে বল করছে। উইকেট, হ্যাঁ, ডেবিউ ম্যাচে 3টে এমনকি উইকেট, ভেরি গুড। আফটার আফটার দ্য সেশন ধোনিও ওকে এ করলো যে, আমি দেখছিলাম যে ধোনি ওকে ব্যাক করছে, যে বলছে যে ভালো খেলেছো বা সামথিং। তো হুম, যেটা দেখে আমার ভালো লাগলো, কারণ একটা ইয়াং প্লেয়ার যে প্রথম ম্যাচটা খেলছে এবং তার প্রথম আইপিএল ডেবিউতে সে 3টে উইকেট নিয়ে একটা তাও সবচেয়ে চেন্নাইয়ের মতো অপোনেন্টের টিমের এগেনস্টে। সবচেয়ে অপোনেন্ট টিমের সবচেয়ে এক্সপিরিয়েন্স প্লেয়ারটা এবং সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভারের থেকে যে
প্রেসটা পেলো, আমার মনে হয় সেটা ওকে খুব বুস্ট হুম আপ করবে। Absolutely. হুম। এক্সপেক্টিং আ গুড স্পিনার কামিং আপ। না, সৈকত সৈকত এবার ঠিকই বলেছে, মুম্বাইয়ের মানে বুমরা হার্দিক থাকলে হয়তো কিছুটা এদিক ওদিক হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ হতোই, হ্যাঁ, কারণ বুমরা হতোই তো। এমন একটা বোলার, সে অনেক হ্যাঁ হ্যাঁ, কিছু তফাৎ করে দিতে পারে, সেটা তো ঠিক। একদম। ঠিক কালকে আছে, নেক্সট হচ্ছে সবাই এলএসজি ভার্সেস ডিসি। হুম, তো কালকে হচ্ছে এলএসজির হোম ম্যাচ যতদূর সম্ভব। যেটা আমার প্রথম থেকে বিশাখাপত্তনমে ইচ্ছা খেলা ছিল, ইট ওয়াজ আছে। লাইক দিস। হ্যাঁ, হ্যাঁ, এই ক্যাপ্টেন কে এল ম্যান রাহুল, ওদের ঋষভ বদলে পান্ত। একটা তো কে এল কে রাহুল এল এর সময় রাহুল একটা আগে সুইচ ছিল হয়েছে। এলএসজি তে, এখন চলে গেছে দিল্লিতে। আর দিল্লিতে ছিল ঋষভ পান্ত, সে চলে এসেছে এলএসজি তে। তো কালকে এলএসজি দিল্লির ম্যাচ নিয়ে কি মনে হচ্ছে, মানে কুইক প্রেডিকশন, যে এলএসজি নাকি ডিসি? সৈকত। আমার মনে হচ্ছে আমি ডিসি। ডিসির আচ্ছা, দিকেই আমি ডিসির দিকেই বেশি ঝুঁকে রয়েছি, কারণ এলএসজির ওপেনার্সদের নিয়ে বিশাল কোয়েশ্চেন, কে ওপেন করবে। মিচেল মার্শ রয়েছে, মিচেল মার্শ তো জাস্ট ফর ব্যাটিং ওকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল, হ্যাঁ, ওকে বোলিং এ বল ক্লিয়ারেন্স করা, নেই। বোলিং করতে পারবে না। প্রপার কোনো ওপেনার্স নেই ওদের। নিকোলাস পুরান, মানে ওদের ব্যাটিং ভালো আছে, বাট কোন রকম প্রপার ডেজিগনেটেড ওপেনার্স নেই। ঋষভ পান্তকে ওপেনিং করতে হতে পারে, আমি জানি না ঋষভ পান্ত কতটা ওপেনিং এক্সপিরিয়েন্স আছে। আর তাছাড়া এলএসজির বোলিং যেহেতু পুরোপুরি ইন্ডিয়ান বেসড, ওদের আবেশ খান আছে, আহ, আহ, আবেশ খান আছে, আকাশদীপ আছে, মহসিন খান আছে, আর মায়াঙ্ক যাদব আছে। আমি যতদূর লাস্ট মহসিন শুনেছি, খান মনে হয় আহ, খেলছে না। মহসিন খানের জায়গায় মনে হ্যাঁ, হয় শার্দুল ঠাকুরকে ওকে শার্দুল ঠাকুরকে নিয়েছে আনা হয়েছে কারোর একটা জায়গায়। রিপ্লেসমেন্ট। মায়াঙ্ক মহসিন যাদব খানের এখনো জায়গায়। এনসিএ তে আছে। আম, মহসিন খানও ক্লিয়ারেন্স পায়নি, আবেশ খানও মেবি ক্লিয়ারেন্স পায়নি, তো ওদের বোলিং নিয়ে ভেরি ডাউটফুল। তো আর কোনো রিপ্লেসমেন্টস ওদের অ্যানাউন্স তো হয়নি। শার্দুল ঠাকুর এসেও কতটুকু হেল্প করতে পারবে আমার খুব একটা বেশি হোপ নেই। এলএসজি ইজ লুকিং ভেরি ভেরি, মানে খুবই একটা উইক পজিশনে দেখতে পাচ্ছি। আচ্ছা। ওটা দিল্লি আচ্ছা, তাহলে কালকে সেকেন্ড হোম দিল্লির হোম গ্রাউন্ড। ম্যাচ। হ্যাঁ, অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লির হোম গ্রাউন্ড, কিন্তু সেটা মানে ইয়েতে নেই তো, সেখানে বিশাখাপত্তনম, ওটা হচ্ছে দিল্লির হোম গ্রাউন্ড। দিল্লির হোম ম্যাচ। ভাইজ্যাগের পিচও খুবই হাই স্কোরিং। তার মানে দিল্লির আমরা যদি ব্যাটিং দেখি, জেক ফ্রেজার ম্যাকগ্রাথ, তারপর কে এল রাহুল যদি ওপেনিং করে, উম, ওদিকে ফাফ আছে, ফাফ ডুপ্লেসি, অভিষেক পোরেল খুব ভালো ফর্মে ছিল লাস্ট ইয়ার। হুম হুম দিল্লির হুম হুম। ব্যাটিং সলিড লাগছে। ইভেন দিল্লির ব্যাটিং এর থেকে দিল্লির বোলিংটা আমার বিশাল ইন্টারেস্টিং লাগছে। খুবই হাই কোয়ালিটি একটা বোলিং অ্যাটাক। সেখানে স্পিনারদের কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ইন্ডিয়ান দুটো স্পিনার রয়েছে যারা ইন্ডিয়ার হয়ে ইন্ডিয়ান ইলেভেনে সবসময় মারাত্মক। দেখে থাকি না, আমরা। তাহলে প্রেডিকশনটা কি হ্যাঁ, তাহলে, সৈকত কি দিল্লি? আমি দিল্লি, আমারও কারণ দিল্লি। আচ্ছা আমি এলএসজির বোলিং অ্যাটাক, মানে আচ্ছা, আমি তুই দেখতে এলএসজি পাচ্ছি না নিয়ে কোনো ডিসির ক্লু, ব্যাটসম্যানদের সামনে। তুই এলএসজি নিয়ে কোনো ক্লু পাচ্ছিস না, কে ওপেন করবে বুঝতে পারছিস না, ফাস্ট বোলিং কি, হ্যাঁ, ইন্ডিয়ান ফাস্ট বোলার কি থাকবে বুঝতে পারছিস না, তো তুই দিল্লি। দিল্লি তোর বেটার মনে হচ্ছে, অমিত দিল্লি, ঠিক আছে। দিল্লি। আর আমি হচ্ছি হিম্মতে মার্দা তো মাদাতে খুদা, আমি খুদা হচ্ছি এলএসজি, এগেন্স ঠিক আছে। এগেন্স। আমি যেহেতু মোহনবাগান সাপোর্টার, তো সেখানে এলএসজি কে, আমি এলএসজি, ঠিক আছে। এলএসজি যতই দুর্বল থাক, ওকে, সাথে আছি, দেখা যাক। ঠিক আছে। দেখা যাক, দেখা যাক নিকি পুরন কেমন খেলে। নিকি পুরনের উপর খুব ভরসা আছে, দেখা যাক। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই র্যাপ আপ করছি। শেষ করলাম। আবার কালকে এলএসি ডিসি ম্যাচের পরে আমরা পোস্ট ম্যাচে ম্যাচ নিয়ে একদম কথা একদম বলবো, একদম। ঠিক আছে। চলো, টাটা, চলো, গুড গুড নাইট। নাইট, গুড নাইট।